এক রাতে শর্ট নোটিসে বিয়ে ঠিক হয়ে গেল। শীতের কনকনে হাওয়া নাকি অন্যরকম এক শিহরণ নবনীকে সারা শরীর কাঁপিয়ে দিল। নবনীর সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। স্থির হয়ে দাঁড়াতে পারছে না নবনী। আনন্দ, আবেগ, উত্তেজনায়, ভয়ে নবনীর দম বন্ধ হবার জোগাড়। ক্ষণে ক্ষণে নবনীর পুরনো চেহারার রং বেরং হয়ে যাচ্ছে। চুল খুলে নবনী বসলো চুলে তেলে দেওয়ার জন্য। সেই মুহূর্তে ফাল্গুনি এলো হাতে করে দুটো মেহেদির টিউব নিয়ে। চৈতালি এলো একটু পরে। দুই বোন মিলে জাপটে ধরল নবনীকে। মেহেদি পড়তেই হবে নবনীর আজকে। নবনী লজ্জায় লজ্জাপতি পাতার মতো কুঁকড়ে গেল। তার বুকের ভিতর কেমন দুরু দুরু করছে। দুই বোন দুই হাত টেনে ধরে নবনীর হাতে মেহেদি পড়াতে লাগলো। খোলা চুলে বারবার উড়ে এসে নবনীর নাকে মুখে লাগছে। নবনী বিরক্ত হচ্ছে। নবনীর বিরক্ত দেখে দুই বোন হেসে কুটি কুটি হচ্ছে। চৈতালি বলল, আপা, তোকে একবারে সিনেমার নায়িকাদের মতো লাগছে। এত সুন্দর কেন আপা তুই? নবনী মুখ বেঁকে বলল, পাকা কথা বাদ দিয়ে আমার চুল বেঁধে দে তুই আগে। আমার অস্বস্তি হচ্ছে খোলা চুলে। ফাল্গুনি বলল, না আপা, আজকে তোমার চুল বেঁধে দেওয়া হবে না। তোমাকে মন ভরে দেখতে দাও। এই মুহূর্তে কি আর ফিরে আসবে আমাদের জীবনে? তুমি চলে গেলে আমরা আবার একা হয়ে যাব আপা। মুহূর্তে হাসি মুখ অন্ধকার নেমে এলো নবনীর। এই ব্যাপারটা নবনী কিছুতেই সহ্য করতে পারে না। মনে হলো কেন মাথা এলোমেলো লাগে নবনীর। একবার সব ছেড়ে গিয়েছে, এখন বুঝি আবারও চলে যেতে হবে? মা বাবা ভাই বোন এদের সবাইকে ছেড়ে আবারও যেতে হবে অন্যের ঘরে। বুকের ভেতর একটা ঝড় বয়ে গেল। এত উত্থান পাথান কেন এক জীবন? মেয়েদের জীবন এত অসহ্য যন্ত্রণাদায়ক কেন? জন্ম থেকে যাদের কাছে বেড়ে ওঠা, যারা ছিল সবচেয়ে আপন, সেই ঘর ছিল একান্ত আপন। সেই ঘর একদিন ভীষণ অচেনা হয়ে যাবে। আজ থেকে 20 বছর পর এই ঘরকে আর নিজের ঘর বলতে পারবে না। এই ঘরের মানুষরা একদিন ভীষণ অচেনা হয়ে যাবে। আজ যেই ভাই বোন মিলে একসাথে গলাগলি করছে, একটা সময় আসবে যখন ভাই বোনের সাথে বছরের পর বছর কেটে যাবে, আর দেখা হবে না। একই শহর থেকে সময়ের অভাবে কেউ কারোর সাথে দুরন্ত মন খুলে কথা বলতে পারবে না। নিজের সন্তানের মতো করে যেই ভাই বোনকে বড় করে তুলেছে, তাদের সাথে আর দেখা হবে না। এই ছোট্ট ভাই বোনেরা একদিন বড় হবে। জীবনের তাগিদে একজন একদিকে চলে যাবে। এই যে ভাই বোন সবাই মিলন মেলা বসেছে, সেই মিলন মেলা কি আর বসবে? এই চাঁদের হাট একদিন বিলুপ্ত হয়ে যাবে। আহারে জীবন, বৈচিত্র্যময় জীবন। সাব্বির দরজার সামনে দাঁড়িয়ে নবনীর দুটো ক্যান্ডিড ছবি তুলল। তারপর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল মেঘের কাছে। এই প্রথমবার মেঘ নবনীর ছবি পেল। আকাশ রং জামা পরে এলোমেলো চুলে যেন রূপকথার রানী বসে আছে। সাব্বির টেক্সট করলো, এর জন্য তুমি স্পেশাল একটা টিট পাবে আমার তরফ থেকে। সাব্বির রিপ্লাই দিল, টিট চাই না ভাইয়া। আমার আপা কাঁদছে, অনুরোধ করছে এই কান্না যেন আমার আপার শেষ কান্না হয়। আপনার কাছে যাওয়ার পর যেন আমার আপার মুখ থেকে যেন হাসি না ফুরায়। মেঘের ভীষণ ভালো লাগলো বোনের প্রতি ভাইয়ের এই ভালোবাসা দেখে। পৃথিবীর সব ভাইয়েরা বুঝি এরকম হয়, বড় হোক বা ছোট। বোনদের জন্য বুকের গভীরে এক আকাশ পরিমাণ ভালোবাসা পুষে রাখে পরম যত্নে। যেমন মেঘ পুকে রেখেছে মেঘলার জন্য। সাব্বির রুমের ভিতরে গিয়ে লুবনা চুল বেঁধে দিল একটা হেয়ার ব্যান্ড দিয়ে। অনেকক্ষণ ধরে খেয়াল করছে অবাধ্য চুলগুলো বড্ড জ্বালাতন করছে বোনকে। সামান্য একটা কাজ, অথচ নবনী নিজেকে সামলাতে পারল না, হু হু করে কেঁদে উঠল। কান্না একটা ছোঁয়াচে রোগের মতো, বিশেষ করে আপনজনের কান্না। আপন মানুষ কান্না দেখলে সবারই দুচোখ ভিজে যায় নিজের অজান্তে। বুকের ভেতর দুঃখের নদীর জোয়ার উঠে। নবনীর কান্না সেভাবে ছড়িয়ে গেল ভাই বোনদের মাঝে। একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আড়াল থেকে সেই কান্নার সাক্ষী রইলেন হাশেম আলী ও রাবেয়া বেগম। দুজনের চোখ ভেজা, বুকে হারানোর যন্ত্রণা। তবুও সন্তান সামনে গেলেন না। ভাই বোনের ব্যাপার ওরা নিজেরাই সামলে নিল। হাশেম আলী ফিসফিস করে বলল, আমার ঘরের চন্দ্রটা বুঝি অন্যের ঘরে চইলে যাব নবনীর মা। আমার ঘর আন্ধার কইরে দিয়া আরেক ঘরে আলো দিব। রাবেয়া বেগম আঁচলে মুখ মুছে বললেন, আপনি পোলাপাইনদের মতোই কথা কন। মাইয়াগো কি ক্ষমতা আছে বাপের বাড়িতে আজীবন পইরা থাকেন? এটাই তো এই দুনিয়ার নিয়ম। নিজ হাতে বড় কইরা মাইয়ারে তুলে দেওয়া লাগে অন্যের হাতে। এই নিয়ম চলে আসছে, চলবে। হাসিম আলী ধপ করে চেয়ারে বসে পড়লেন। নিজেকে সামনে নিয়ে বোনদের কাছে, প্রতিবেশীদের কাছে ফোন দিলেন। একে একে একজন দুজন করে প্রায় 20-25 জন হয়ে গেল। শফিক আহমেদকে কল দিলেন হাশেম আলীকে। তারপর কাছাকাছি হয়ে বললেন, আপনার কাছে একটা অনুরোধ করতে চাই। আমাকে কথা দিন আপনি আমার কথা রাখবেন। ধরে নিন আপনার ভাই আপনার কাছে কিছু চাইছে। হাশেম আলী হতভম্ব হলেন শুনে। তারপর ভীতু গলায় বলেন, জি বলেন ভাই সাহেব। শফিক আহমেদ বলেন, আপনি তো আমার প্রাণটাই আমার ছেলের হাতে তুলে দিয়েছেন। তাই আমি চাচ্ছি বিয়েতে মেহমানদারি করতে যা যা করা লাগে সবটাই আমরা করব। আপনারা এসব নিয়ে একটু মাথা ঘামাবেন না। আপনাদের মেয়ে ছাড়া আর কিছুই চাওয়ার নেই আমাদের। দয়া করে আমাকে ভুল ভাববেন না। আমি সমাজে প্রচলিত নিয়ম মানতে চাই না, যে এই নিয়ম মেয়ের বাবার মাথায় বাড়ি দিয়ে সর্বশান্ত করে দেয়। একটা মানুষ তার কলিজার টুকরোকে আমাদের হাতে তুলে দিবে, আর আমরা কিনা পাষণ্ডের মতো মেয়ের পাশাপাশি খাওয়া দাওয়া এটা সেটা চাইবো। এই শিক্ষা আমি পাইনি। হাশেম আলী বিমূঢ় হয়ে গেলেন শফিক আহমেদের বিনয় দেখে। সব মানুষ খারাপ হয় না। হাশেম আলী আবারও টের পেলেন, পৃথিবীতে আজও ভালো মানুষ আছে, আর আছে বলে পৃথিবী টিকে আছে।
নবনীর ফুপু, ফুপা, মামা, খালু, প্রতিবেশী কয়েকজন 11টার দিকে চলে গেলেন। নবনীদের বাসা থেকে নবমীর 3 ফুপু অবাক হলো। হাসিম আলীকে জিজ্ঞাসা করলেন, এত বড় বাসায় থাকোস তোরা? কত ভাড়া দেস? অন্যজন জিজ্ঞাসা করলো, নবনীকে অনেক বড় চাকরি করে? আমরা তো ভাবতেই পারি না এরকম বড় বাসা তো গো। তোর কপাল খুলে গেছে রে হাসেম। হাসিম আলী আনন্দিত হলেন মেয়ের সাফল্যে। নবনীকে সাজাতে পার্লার থেকে দুজন মেয়ে এলো সকালবেলা সিমলার সাথে। সিমলা দাঁড়িয়ে থেকে ডিরেকশন দিতে লাগলো। ভারী সাজ যাতে না হয়, সিম্পল একটা লুক যাতে দেওয়া যায়, ন্যাচারাল লাগে যেন। একটা সাদা রঙের জামদানি পরে নবনী বিয়ের জন্য সাজলো। সাথে জামদানি একটা ওড়না গোলাপি রঙের, ডায়মন্ডের একটা সেট সিম্পল গহনা পরানো হলো নবনীকে। সাদা শাড়ি, গোলাপি ওড়না, নবনীকে পরীর মতো লাগলো। নবনী নিজেই মুগ্ধ হয়ে নিজেকে দেখতে লাগলো। নবনীর বাসায় বিয়ে হলো। খাবার এলো 5তলা হোটেল থেকে। মেঘকে দেখে নবনীর আত্মীয় স্বজন সবাই চমকে গেল। নবনীর বড় ফুপ ফিসফিস করে রাবেয়া বেগমকে বলল, তোর ডিভোর্সি মেয়ের জন্য এই রাজকুমার কেমনে জুটাইলি? সিনেমার নায়কের মতো দেখতে এরা। মাসুমা বেগম এসে নবনীকে বুকে জড়িয়ে ধরে বলেন, তোকে সিমলার বাসায় প্রথম দেখে আমার এত ভালো লেগেছিল, আল্লাহর কাছে মনে মনে তোকেই চেয়েছিলাম ছেলের বউ হিসাবে। আল্লাহ ফিরিয়ে দেয়নি আজকে। আজ থেকে কাগজে কলমে তুই আমার ঘরের মেয়ে হয়ে গেলি। মৃত্যুর এই পর্যন্ত এই কাপড়ে যেন জীবন কাটাতে পারিস, এই দোয়া করি মা তোকে। নবনী আত্মীয় স্বজন সবাই অবাক মেঘের পরিবারকে দেখে। একটা ডিভোর্সি মেয়ের ভাগ্য এতটা ভালো হবে, কেউ মেয়েটার বিয়ে হবে, কেউ এটা জানতো? কবুল বলতে গিয়ে নবনীর গলা শুকিয়ে গেল। দু চোখ জুড়ে শ্রাবণের ধারা বইতে লাগলো। আদুরে দাঁড়িয়ে থাকা 3 ভাই বোন ভেজা ভেজা তাকিয়ে রইল বোনের দিকে। তাদের মুখের দিকে তাকিয়ে নবনীর মনে হলো প্রচণ্ড যন্ত্রণায় সবার মুখ নীল হয়ে গেছে, যেন কেউ ওদের কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদছে 3জন মিলে। উদ্ভ্রান্তের মতো লাগলো নবনীরকে নিজেকে। হায়, আজ থেকে বুঝি পরের অধীনে হয়ে যাচ্ছে সে। বাবাকে ভীষণ মনে পড়ল নবনীর। কান্না ভেজা গলায় একবারে বেকুল হয়ে বাবা বলে ডাকলো নবনী। হাসেম আলী যেন অপেক্ষায় ছিল মেয়ের একটা ডাকেরে। ছুট্টে এলেন মেয়ের কাছে, জড়িয়ে নিলেন বুকের ভেতর। এই যেন তার ছোট্ট নবনী। রাতে ভয় পেলে যেভাবে বাবাকে বুকে মুখ লুকিয়ে কান্না করতো, বহু বছর পর আজকে আবারও তেমন করে বাবার বুকে মুখ লুকিয়ে কান্না করছে। হাসেম আলীর দম বন্ধ হয়ে আসছে যেন। এই বুঝি চিরতরে মেয়েকে অন্যের হাতে তুলে দিচ্ছে। কিভাবে দিবেন তিনি নিজের প্রাণ পাখিকে বিদায় দিতে? এ যে বড় নিষ্ঠুর নিয়ম। এই পৃথিবীর সব বাবাকেই যেন নিয়ম পালন করতে হয়। কেউ কোনো তাড়া দিল না নবনীকে, হালকা হবার সুযোগ দিল। অনেকক্ষণ পর দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে নবনী কবুল বলল। মেঘ তামিমকে বিশেষভাবে দাওয়াত করেছে আজ। ঘটনা কি জানার জন্য তামিম লাজ লজ্জা ভুলে বরপক্ষের সাথে এলো। সাদা একটা পাঞ্জাবি পরা মেঘের পাশে সাদা জামদানি শাড়িতে দাঁড়িয়ে নবনীকে দেখে তামিমের মন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। টের পেল বুকের ভিতর ভীষণ জ্বালাপোড়া হচ্ছে। এই মেয়েটা আজ থেকে তামিমের ভীষণ পর হয়ে গেল। এনগেজমেন্টের পরে যা একটু চান্স ছিল, আজ থেকে সব বন্ধ তামিমের। পরাজিত সৈনিকের মতো তামিম পালিয়ে গেল এক বুক যন্ত্রণা নিয়ে। হেরে গেছে সে, একুল ওকুল কোনোটাই আর রইল না তার। নবনীয় হারিয়ে গেল, নিতুও নিশ্চের দোষে হারালো। প্রথমবারের মতো তামিম আজ বুঝতে পারলো সে ভীষণ একা আজ থেকে। খাওয়া দাওয়ার পর মেহমানরা সবাই বিদায় নিল। সন্ধ্যার দিকে নবনীদের পক্ষে সবাই চলে গেল। যেহেতু ঈদ চলে এসেছে তাই কেউ বেড়াতে পারল না একদিন। মেঘ ও বরযাত্রীর সাথে চলে গেছে। পুরনো বাসা নিস্তব্ধ হয়ে যাবার পর নবনী নিজ রুমে গিয়ে বসলো। কেমন শূন্য অনুভব হলো নবনীর হঠাৎ করে। ভালো লাগা খারাপ লাগা নিয়ে একটা অন্যরকম অনুভূতি জন্ম নিল। রাতে মেঘের কল এলো। নবনীর ভীষণ লজ্জা লাগলো আজ আবারও মেঘের কল রিসিভ করতে। আজ থেকে এই মানুষটা নবনীর স্বামী, নবনীর একান্ত আপন লোক। নবনী কল রিসিভ না করায় মেঘ মেসেজ দিয়ে বলল, আজ থেকে তো আমার সাথে বেরোতে কোনো ভয় নেই নবনীতা। আমি অপেক্ষা করছি, নেমে আছো? আজ আমরা পুরো শহর ঘুরবো। তাছাড়া তোমাকে একটা চুমু খাওয়া বাকি আছে আমার। এতদিন প্রেমিক ছিলাম বলে কখনো এই আবদার করিনি, আজ তো বৈধতা পেয়ে গেছি। তাড়াতাড়ি এসো। আপন মনে হেসে বিড়বিড় করে নবনী বলল, এই লোকটা ভীষণ রকমের খারাপ লোক। ঈদের 2 দিন আগে রাতে নবনীরা গ্রামে চলে গেল। সকালবেলা প্রচণ্ড কুয়াশায় এক হাত সামনে মানুষ দেখা যাচ্ছে না। একটা হলুদ রঙের চাদর পরে নিল নবনী। তারপর ভাই বোন সবাই মিলে বের হলো। নবনী ভীষণ ভালো লাগছে। কত বছর পর সেই গ্রামের শীতকাল উপভোগ করছে। ঘাসের ভেজার উপর দিয়ে হেঁটে যাচ্ছে নবনীর, শিশির বিন্দু পা ছুঁয়ে যাচ্ছে নবনী। খেজুর গাছ থেকে রসের হাঁড়ি নামাচ্ছে গাছ কাটার লোকেরা। নবনী ঠিক করলো বাড়িতে গিয়ে বাবাকে বলবে রস নেওয়ার জন্য। অনেকক্ষণ ঘোরাঘুরির পর সবাই বাড়ি ফিরল। ভিতরে যেতেই রসের ঘ্রাণ ভেসে এলো। সবাই ছুটে এলো রাবেয়া বেগমের কাছে। চুলার পাশে পটি বিছিয়ে খেতে বসলো সবাই রসের পায়েস। সবাই মিলে গল্পগুজবে মেতে উঠছে। সেই সময় থেকে কালবৈশাখী ঝড়ের মতো বাড়িতে এলো সুলিমান মেম্বার। হাশেম আলী তখন ঘরের বারান্দার চৌকিতে বসে চা খাচ্ছেন ছেলে মেয়েদের সাথে। সুলিমান মেম্বার উঠোনের দিকে এগিয়ে আসতে আসতে ডাক দিল, হাশেম আলী, বাড়িতে আছো নাকি? শহর থেকে ফিরলা শুনলাম গতকাল।
উঠোনের উপর মূর্তিমান অভিশাপকে দেখে রাবেয়া বেগম নবনীর হাত চেপে ধরে বললেন, বড় কইরা ঘোমটা দিয়ে ঘরে চলে যা তুই। এই লোকের মাথায় ঠিক নেই কখন কি করে বসে। নবনী আর ভীষণ কোট জন্মেছে। এই লোকটার ভয়ে তো তাদেরকে নিজের ভিটেমাটি ছেড়ে যেতে হয়েছিল। মায়ের কথার অবাধ্য হয়ে নবনী বাবার পাশে গিয়ে দাঁড়ালো। সুলিমান মেম্বার একগাল হেসে বলল, নবনী না এটা? অনেকদিন পর দেখলাম। পোলার বউ করতে চাইলাম, পালাইয়া গেল মাইয়া নিয়ে। এখন আমার থেকে সুদের উপর নেওয়া 70,000 টাকা ভিটে ফেরত দাও, নইলে ভিটে মাটি ছাইড়ে দাও। হাসেম আলী হতভম্ব হয়ে গেলেন সুলেমান মেম্বারের কথা শুনে। বিনা মেঘে বজ্রপাত হলো সকলের মাথায়। হাসেম আলী হতভাগ হয়ে বললেন, কি কন মেম্বার সাহেব, আমি তো কোনোদিন আপনার থেকে 1 টাকাও ধান আনি নেই। সুলেমান মেম্বার আবারও হাসলেন, হেসে বললেন, জানতাম আমি তুমি যে ভুইলা যাইবা, জানতাম তো আমি আগেই। এই যে দেখো স্ট্যাম্প, এইখানে সই দিয়ে তুমি টাকা নিছো। নবনী এগিয়ে গেল, আমাকে দিন স্ট্যাম্প, আমি পড়ে দেখি। সুলেমান মেম্বার ভুরু কুচকে বললেন, তোমার মাইয়া তো দেখি একেবারে লায়েক হয়ে গেছে। আমার সামনে খাড়াইয়া কথা কয় চোখে চোখ রাইখা সাব্বির এগিয়ে এসে নবনীর পাশে দাঁড়ালো। সুলিমান মেম্বারের উপর সাব্বিরের ভীষণ ক্ষোভ। এই লোক তার আপাকে নিয়ে বাজে কথা বলেছে, জোর করে তার গাঁজাখোর ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছে বলে তাদের গ্রাম ছেড়ে যেতে হয়েছিল। নবনী কঠোর বলল, কথা না দিয়ে স্ট্যাম্পটা আমার হাতে দেন। নবনী হাত বাড়ালো নেওয়ার জন্য স্ট্যাম্প পেপার। সুলিমান মেম্বার চকচকে চোখে নবনীর হাতের দিকে তাকালো। ফর্সা সুগঠিত হাতখানা, দুগাছা সোনার চুড়ি, অনামিকা আঙ্গুলে একটা ডায়মন্ড রিং, গাঢ় লাল মেহেন্দি রঙে ভীষণ আকর্ষণীয় লাগছে। জিব্বা দিয়ে নিজের ঠোঁট লোহন করে সুলেমান মেম্বার চকচক চোখে নবনীর দিকে হাত বাড়িয়ে দিল। এক সুযোগে নবনীর হাতখানা ছুঁয়ে দেখার একটা সুপ্ত বাসনা মনে। নবনীর হাত আজ অব্দি আগেই সাব্বির ছো মেরে নিয়ে নিল পেপারটা, তারপর বোনের হাতে তুলে দিল। রক্ত চোখ নিয়ে সুলেমান মেম্বার তাকালো সাব্বিরের দিকে, তারপর পান খাওয়া লাল দাঁত বের করে হেসে বলল, খুব চালাক হয়েছে দেখি। আমার সামনে থেকে শিকার কায়রে নিতে আজ পর্যন্ত কোনো বাপের বেটা পারেনি। তুমি সেই দিনের পোলা, সেই আসপত্তা। আগের বার তোমার বাপে রাইতের অন্ধকারে চোরের মতো পালাই গেছে মাইয়া নিয়া। আমার শিকার মিজ হয়ে গেছে তখন। আমি কিন্তু হিসেব না মিলাই ছাড়ি না। গ্রামে আইসো যখন হিসাব মিলাই দেবো। সাব্বির নবনীর হাতে পেপার দিয়ে বলল, এটা আমার বাবার স্বাক্ষর নয়, এই পেপার নকল। সুলিমান মেম্বার একগাল হাসলেন আবারও, তারপর বললেন, সুলিমান মেম্বার, কাগজ কোনোদিন মিছা হয় না। ঈদের দিন পর্যন্ত সময় দিলাম, তোমার বাড়ির দলিল আমার কাছে। সময় মতো সুদ সমেত পুরো টাকাই দিবে, নয়তো ভিটামাটি বুঝাই দিবা। শুনলাম মাইয়ারে ঢাকায় নিয়া বিয়া দিছো বড় ঘরে। তোমার বিবাহিত মাইয়া কেমনে আবিত্তা পয়সাওয়ালা পোলারে ফাঁসাইছে, এটা কেউ না জানলে আমি সুলেমান মেম্বার ঠিক বুঝেছি। হিসাব তো আর আমি কাঁচা রাখি না, রূপ যৌবন তো আর কম নাই তোমার মাইয়ার। তাই এসব নিয়া আমি কিছু না কমু, আমার টাকা অথবা জমি বুঝাই দিবা। তাও না পাইলে তোমার মাইয়া নবনী আমার পোলারে। সুলেমান মেম্বারের কথা শেষ করতে পারলো না, তার আগে সাব্বির হামলে পড়লে তার উপর। দুই গালে দুইটা থাপ্পড় দিয়ে মাটিতে আছড়ে ফেলে দিল। বুকের উপর উঠে বসে নাকে মুখে ঘুষি মারতে লাগলো আর বলতে লাগলো, শুয়োরের বাচ্চা, আমার আপাকে নিয়ে আর একটা বাজে কথা বের করবি তোর এই নোংরা মুখ দিয়ে, তো এইখানে তোরে আমি পুতায় ফেলামু। তোরে খুন করে দরকার হলে আমি জেলের ভাত খামু। আমার আপার চরিত্রে যে দাগ দিতে চাইবো আমি তারে শেষ করে দিব। হা নবনী হাসেমানি মিলে টেনে সাব্বিরকে সরিয়ে দিল সুলেমান মেম্বারের উপর থেকে। সুলেমান মেম্বার নাক থেকে রক্ত বের হচ্ছে। উঠে দাঁড়িয়ে গায়ে ধুলোবালি ঝেড়ে নিয়ে বললেন, তারপর থুত করে একদলা থুতু ফেলে বললেন, হাসেম আলী, হিসাব না মিলাইয়া আমি কিন্তু তোমার গ্রাম থাকতে যাইতে দিব না। সুলেমান মেম্বার চলে যাওয়ার পর নবনী ভাইয়ের দিকে ভেজা চোখে তাকালো, তারপর শক্ত করে জড়িয়ে ধরে বলল, এত মাথা গরম কেন করলি ভাই? সাব্বির কেঁদে ফেললো, হাউমাউ করে কেঁদে বলল, আপা, তোকে নিয়ে বাজে কথা কেন বললো ওই লোক? আমার সহ্য হয় না আপা, আমার মাথায় রক্ত উঠে যায়। একটা সুন্দর সকাল শুরু হলো সেই উৎফুল্লতা নিয়ে, তার শেষ হলো একরাশ চিন্তা নিয়ে। নবনী সাব্বির সারাদিন বাড়ি থেকে বের হতে দিল না। পাশের বাড়ির রহিমউদ্দিনের সাথে ভাগে কুরবানি দিলেন হাসেম আলী। এই গরু কিনতে যাওয়ার চিন্তা নেই, গরু কেনা হয়ে গেছে। সাব্বির বাড়িতে আছে, কেউ বের হচ্ছে না বাড়ি থেকে। বাড়ির পরিবেশ কেমন গুমোট মেরে বসে আছে। সন্ধ্যার দিকে সাব্বিরের বয়সী কয়েকজন ছেলে সাব্বিরকে ডাকতে হাসেম আলী ছেলেকে বের হতে দিলেন না। সাব্বিরও বের হলো না। রাত 10টার দিকে সুলেমান মেম্বারের ছেলে সুমন সাথে আরও কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে এলেন। রাবেয়া ঘরের পেছনে দরজা খুলে 3 মেয়েকে বের করে দিলেন। সাব্বির এগিয়ে গেল দরজা খুলতে, হাসেম আলী বাধা দিলেন। সাব্বির বাবার বাধা অগ্রাহ্য করে এগিয়ে গেল দরজা খুলতে। বাইরে বের হতে দেখলো 7-8 জন দাঁড়িয়ে আছে, সবার হাতে লাঠি ছোটা। চাঁদের আলোয় ঝলক মারছে দুইখানা চকচকে চাকু। সাব্বির এগিয়ে গেল ওদের দিকে। মুহূর্তে 2-3 জন এগিয়ে এসে সাব্বিরের হাত পা বেঁধে ফেললো। আড়াল থেকে নবনীকে দেখে চিৎকার করে এগিয়ে গেল, একটা হুড়ুহুড়ি পড়ে গেল মুহূর্তে। সুমন এগিয়ে গিয়ে নবনীর হাত চেপে ধরে বলল, পাখি, এতদিন আমার হাতের মুঠায় আইসে রে। রাবেয়া বেগম আর হাসেম আলী এগিয়ে গেলেন ছেলে মেয়ের দিকে ওদের বাঁচাতে।
তার আগেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। 10-12 জন পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলল সবাইকে। হতভম্ব হয়ে গেল সবাই। মেঘ এগিয়ে এসে নবনীকে ছাড়িয়ে নিল, তারপর সাব্বিরকে ছাড়িয়ে নিল ওদের হাত থেকে। ওসি কামরুল মেঘের সাথে হাত মিলিয়ে বলল, ধন্যবাদ স্যার, আমরা অনেক দিন থেকে এই র্যাকেটটা ধরতে চাচ্ছি, কিন্তু কোনোভাবেই ধরতে পারছি না। একসাথে সবগুলোকে ধরতে আজ আপনার জন্য সম্ভব হলো। এই লোকটা যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে এই মাদকদ্রব্য। নবনী হতভম্ব হয়ে তাকিয়ে রইল মেঘের দিকে। সবাই চলে যাওয়ার পর মেঘ ঘরে এলো। তখন সবার চোখে মুখে বিস্ময়, কেউ কিছু বুঝতে পারছে না সাব্বির ছাড়া। হাশেম আলী জিজ্ঞাসা করলো, তুই কই থেকে আসলে বাবা? সাব্বির মাথা নিচু করে বলল, আমি সকালে কল দিয়ে ভাইয়াকে সব জানিয়েছি। ভাইয়া আমাকে বলেছিল চিন্তা না করতে, ভাইয়া দেখবে ব্যাপারটা। মেঘ নবনীর দিকে তাকিয়ে বলল, আমি কথা দিয়েছিলাম নবনী, ওকে আমি প্রোটেক্ট করব। আপনারা আমার পরিবারের সদস্য, আমার বাবা মা যেমন আপনারাও তেমন আমার কাছে। আপনাদের বিপদে সবার আগে যদি ছুটে আসতে না পারি, তবে কমিটমেন্ট রক্ষা করব কিভাবে বাবা? সাব্বির আমাকে কল করার পর আমি বাবাকে দিয়ে আপনাদের এই আসনের এমপিকে কল দেই। বাকি কাজ এমপি সাহেব নিজেই করেছেন। সুলেমান আর সুমন মেম্বারের ব্যাকগ্রাউন্ড চেক করে নিয়েছি আমি। এই দুয়ে দুয়ে 4 মিলিয়ে দেখলাম ওরা যা করবার আজকেই করবেন। মেম্বার যা দেরি করবেন না প্রতিশোধ নিতে। গুমট ভাট পেট কেটে গেলেও সবাই আনন্দিত হয়ে পড়ল। কিছু সময় পর সবাই হইচই, নাচ গান, গল্পের আসর জমে গেল। রাবেয়া বেগম হৃষ্টচিত্তে খাবারের আয়োজন করলো। প্রথমবার জামাই বাড়িতে এসেছে। অল্প সময়ের মধ্যে ভাত, দেশি মুরগি, হাঁসের মাংস, পাতলা ডাল, ডিম ভাজা হয়ে গেল। সবাই চুলের পাশে বসে আগুন পোহাতে পোহাতে গল্প করলো। হাসিম আলী নিজেও যোগ দিলেন সবার সাথে। মেঘ কৌতুক শুনিয়ে সবাইকে হাসাতে লাগলো। সবার মধ্যে থেকে নবনী ভয়ে কাঁপতে লাগলো। এই ভেবে আজ রাতে মেঘ নিশ্চয় নবনীর সাথে ঘুমাবে, মেঘের সাথে এক বিছানায় ঘুমাবে। এটা ভাবতে নবনীর গাল লাল হয়ে গেল, নিঃশ্বাস ভারী হয়ে গেল। রান্না হতে হতে রাত 12:30 বেজে গেল। বারান্দায় পাটি পেতে সবাই যখন খেতে বসলো, মেঘ সবার সাথে একটা সেলফি নিয়ে মাসুমা বেগমকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। খাওয়ার পর রাবেয়া বেগম নবনীর খাটে একটা নতুন চাদর বিছিয়ে দিল, নতুন বালিশের কভার পাশ বালিশ দিয়ে চলে গেল। নবনী ভীষণ বিব্রত বোধ করলো। নবনীকে কাছে পেলে মেঘ নিশ্চয়ই দুষ্টুমি করতে চাইবে। চারপাশ থেকে সবাই মেঘের কথা শুনতে পাবে, হাসি শুনতে পাবে। সকাল হলে সবার সামনে যাবে কিভাবে নবনী তখন? আগে এসব ভেবে নবনী লাল হয়ে গেল। মেঘ নবনীর রুমে ঢুকতে গিয়ে দেখলো রাবেয়া বেগম বারান্দার চৌকিতে বিছানা করছেন। মেঘ রাবেয়া বেগমের হাত থেকে চাদর কেড়ে নিয়ে বলেন, আমি সাব্বিরের সাথে ঘুমাবো আম্মা, আপনারা আপনাদের রুমে ঘুমান, বাইরে ঘুমানো উচিত হবে না এই সময়। হাসেম আলী আপত্তি করে বললেন, অসুবিধা নেই, আমরা তো প্রায় সময় এখানে ঘুমাই, তুমি শুয়ে পড়ো। মেঘ গম্ভীর হয়ে বললেন, প্রচণ্ড ঠান্ডা পড়ছে বাবা, বাইরে ঘুমানো ঠিক হবে না এই মুহূর্তে, তাছাড়া পরিস্থিতি তো মোটেও উচিত হবে না। নবনী যেন হাঁপ ছেড়ে পারলেন, বোনদের সাথে নিয়ে শুয়ে পড়লেন। বুকের ভেতর কেমন দিম দিম করছে। নবনী, মেঘ তার এত কাছে। পাশের রুমে মেঘ শুয়ে আছে সাব্বিরের সাথে। হাজার চেষ্টা করলেও নবনী ঘুমাতে পারল না। রাত 3টার দিকে মেঘ মেসেজ দিল নবনীকে ওয়াশরুমে যাবে। নবনী চাদর গায়ে দিয়ে বের হলো। সাব্বিরের রুমের সামনে গিয়ে গলা খাঁকড়িয়ে দিল। হুডি গায়ে দিয়ে মেঘ বের হয়ে এলো। ঘরের বাইরে হয়ে উঠোনে বাথরুমের দিকে যেতেই মেঘ নবনীর হাত টান দিয়ে বুকের কাছে নিয়ে এলো। ফিসফিস করে বলল, বিবিজান, বাথরুমে তো যেতে চাইনি, আমার বউয়ের কাছে পেতে চেয়েছি, এখানে তো আমার চুমু খাওয়া বাকি, দিলে না তো সেদিন। এই বলে নবনীকে বুকের সাথে মিশিয়ে নিয়ে নিজের 2 ঠোঁট ডুবিয়ে দিল নবনীর 2 ঠোঁটে। পরম আবেশে নবনীকে জড়িয়ে নিল। অবাধ্য 2 হাত ছুটে গেল নবনীর দেহের বাঁকে। নবনীর 2 চোখ বন্ধ করে নবনী মেঘকে আরও জাপটে ধরল। এই মানুষটাকে জড়িয়ে ধরতে, এর বুকের সাথে মিশে যেতে কোনো ভয় নেই। এ একান্ত নবনীর মানুষ। নবনী একেবারে ব্যক্তিগত মানুষ। এক টুকরো মেঘ এসে সেই মুহূর্তে চাঁদকে ঢেকে দিল। এই পরম ভালোবাসার সাক্ষী হলো নীল আকাশ, উত্তরের হাওয়া আর এক আকাশ তারা। অফিস যাওয়া নিয়ে নবনীর মনে যে সংকট ছিল তা নিমেষে দূর করে হয়ে গেল। অফিসে মেঘ যেন অন্য এক মানুষ, শুধুমাত্র নবনীর বস সেখানে। নবনী মনে হয় মেঘ তাকে চিনেই না অফিসে। নবনীর ভালো লাগলো ব্যাপারটা। অফিসে গিয়েও যদি মেঘ এরকম ভালোবাসা দেখায়, তবে সবাই হাসাহাসি করবে আড়ালে। নবনী বলার আগে মেঘ সতর্ক হয়ে বলল, অফিসে চলাফেরা কথাবার্তায় নবনী ব্যবসায় ভীষণ ভালো যাচ্ছে। তার পেজে ভালো রেসপন্স পাচ্ছে। গ্রাহকের রেসপন্স দেখে নবনী আরও কয়েকটা প্রোডাক্ট সংযোজন করেছে পেজে। নবনীর মনে হলো একটা সিদ্ধান্ত নিল, পেজে 1 লক্ষ ফলোয়ার হলে চাকরি ছেড়ে পুরোপুরি ব্যবসায় মনোনিবেশ করবে। 2 চোখ ভরা স্বপ্ন নবনী নিজের ব্যবসায় একদিন অনেক বড় হবে, একটা আলাদা ব্র্যান্ড হবে, শুধুমাত্র দেশীয় পণ্যের একটা আলাদা ব্র্যান্ড। গ্রামীণ বাংলা হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নবনী আবার সামনে তুলে ধরতে চায়। রুমের চারিদিকে ছড়িয়ে থাকা পণ্যের দিকে তাকালে নবনীর বুক ভরে যায় আনন্দে। এদেরকে নিজের সন্তানের মতো মনে হয় তার কাছে। মেঘ মাঝে মাঝে নবনীকে নিয়ে খেপিয়ে বলে, আমার সন্তানের কপালে চরম অবহেলা রয়েছে নবনী, তুমি তো আমার দিকে এরকম মুগ্ধ হয়ে তাকাওই না, তোমার সব পণ্যের দিকে যেভাবে তাকাও। নবনী হাসে মেঘের কথা শুনে। মেঘ মুগ্ধ হয়ে নবনীর হাসি দেখে, কি ভীষণ নিষ্পাপ
হাসি, হাসলেই যেন মুক্ত ঝরে পড়ে। মেঘের মাঝে মাঝে মনে হয় সবচেয়ে সুন্দর হাসির জন্য কেউ যদি অ্যাওয়ার্ড পায় তবে সেটা শুধুমাত্র নবনীতা পাবে। নবনী বেশিরভাগ সময় বাবার বাসায় থাকে। মেঘদের বাসায় সেদিন যায় যেদিন যেন উৎসব শুরু হয় তাদের বাসায়। মেঘলাও চলে আসে শৈবালকে নিয়ে। সবাই মিলে সারা রাত গল্পগুজব হাসি তামাশায় রাত কেটে যায়। নবনীর অবাক লাগে মাঝে মাঝে মেঘের পরিবারকে এরকম ব্যবহার দেখে। শ্বশুর বাড়ি নিয়ে নবনীর মনে হয় যেন ধারণা ছিল তা বদলে যেতে লাগলো দিন দিন। ওনাদের কাছে নবনীর মনে হলো যেন যে কোনো বিশেষ অতিথি। সবাই মিলে আদর যত্ন ভালোবাসা দিয়ে তাকে মুড়িয়ে দেয়। কে বলে শ্বশুরবাড়ি খারাপ হয়? সবাই খারাপ হলে কি হাজার হাজার সংসার টিকে থাকতো? কুরবানি ঈদের 2 মাস পর বিকালবেলা চাকরি ইন্টারভিউ দিয়ে এসে নিতু বাসায় এসে সবেমাত্র চেয়ারে বসেছে, এক গ্লাস পানি ঢেলে নিয়ে খাওয়ার জন্য। তেষ্টায় বুক শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে। এই সময় এমনিতে তো বেশি বেশি পানি খাওয়া দরকার, অথচ নিতু এক ফোঁটা পানিও খায়নি। পানি কেন, কিছুই খায়নি। টাকা পয়সা খুব মেপে মেপে খরচ করছে। বাবা মায়ের কাছে তো চাইতে লজ্জা লাগে। রেবেকা বেগম শীতল কণ্ঠে বলেন, এভাবে আর কতদিন? তুই কি এত সিদ্ধান্তে অনড় থাকবি নাকি? এত দেমাক কিসে? স্বামীর কাছে গিয়ে ক্ষমা চাইলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? তোর চিন্তায় তোর বাবার অবস্থা কেমন হয়ে যাচ্ছে তুই একবার নিজের স্বার্থ নিয়েই ভাবছিস। তোর বাবা কি এই কয়েকদিন তোর চিন্তা করতে করতে কেমন বুড়িয়ে গেছে তা তোর নজর এড়ায় না। আমি তো আর তোর মা না। আমার কথা তোকে ভাবতে বলি না। আমাকে তো খারাপ ভাবিস কিছুই বললে। বরকত সাহেব নিজের রুম থেকে বের হয়ে স্ত্রীকে ধমক দিয়ে বলেন, মেয়েটা সবেমাত্র বাসায় এসেছে, এখনই এসব বলা শুরু করে দিছো? আমি সম্পূর্ণ সুস্থ আছি, এসব আজে বাজে কথা বলে আমার মেয়ের মনকে দুর্বল করে দিও না। নিতুর আর পানি খাওয়া হলো না। বরকত সাহেব নিতুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, এত দৌড়দৌড়ি কিসের? এত ইন্টারভিউ দিচ্ছিস কেন? এই শরীরে এত দৌড়ঝাঁপ ভালো না। হাতে তোর টাকা পয়সা আছে, বাবাকে বল, লজ্জা পাবি না। রেবেকা রেগে গেলেন। হাতে আছে তাই হয়েছে যেন উনি। তুমি কোনো কোম্পানির ম্যানেজার? হ্যাঁ, তোমার হাতে টাকা আছে নাকি? ঋতু যে কয় টাকা দেয় তাতেই চলতে তো হিমশিম খেতে হয় আমাদের। নিতু উঠে দাঁড়িয়ে বলল, আমার টাকা লাগবে না বাবা, আমাকে নিয়ে চিন্তা করো না। ক্লান্ত অবসন্ন অভুক্ত দেহটা কোনো মতে টেনে নিজের রুমে চলে গেল। রেবেকা বেগম নিজের চোখের অশ্রু লুকিয়ে বরকত সাহেবের পায়ের কাছে বসে পড়ে বলেন, আমার মেয়েটা এত অভিমানী কেন? মায়ের মনের কথাও কেন বুঝলো না? আমি তো শুধু এটাই চাই আবার সংসার করুক। বরকত সাহেব মাথা নিচু করে বসে রইলেন। রুমে গিয়ে নিতু নামাজ পড়তে দাঁড়ালো। চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ল। সিজদা গিয়ে নিতু ব্যাকুল হয়ে কেঁদে উঠল। নিজের সব কথা আল্লাহকে খুলে বলল। আল্লাহ ছাড়া কেউ পারবে না নিতুকে বিপদমুক্ত করতে। কান্না করতে করতে নিতুর চোখে মুখে ফুলে গেল, সর্দি লেগে গেল। পরদিন সকালে নিতু মেল পেল তার চাকরি হয়ে গেছে। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিল নিতু, পোস্টিং ঢাকার বাইরে একটা জেলা শহরে। আগামী সপ্তাহ থেকে জয়েনিং। হাতে আর মাত্র 4 দিন আসে। ধীরে সুস্থে নিতু নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিল। আগামীকাল যে চলে যেতে হবে। বরকত সাহেব সকাল হতে মেয়েকে ডাকাটাকি শুরু করলেন। চোখ মুখ শ্বাস করে নিতু রুম থেকে বের হলো। বরকত সাহেব মেয়েকে টেনে নিয়ে এনে চেয়ারে বসলেন। তারপর রুটি ছিঁড়ে মেয়ের মুখে তুলে দিলেন। রেবেকা বেগম দূর থেকে তাকিয়ে রুমের দিকে চলে গেলেন। নিতু পিছন থেকে তাকিয়ে দেখলেন মায়ের চলে যাওয়া। রেবেকা বেগম খাটের উপর বসে শাড়ির আঁচলে মুখ বুঝলেন। মেয়েটার সাথে কেমন একটা দূরত্ব হয়ে গেছে। মেয়েটা পারে না তাকে বুঝতে, নাকি তিনি মেয়েকে বুঝেন না? তিনি তো শুধু এটুকু চান মেয়েটা যাতে সংসারী হয়, সংসার ফিরে যাক। আবারও এটুকুর জন্য তো তিনি মেয়েকে কপর রাগ দেখান। মেয়ে তার বাহিরে কঠোরতা দেখালো, ভেতরে মমতা দেখালো না। রেবেকা বেগম ভুলে গেলেন যে কিছু সময়ের মানুষের মন অন্তত বিক্ষিপ্ত হয়ে থাকে, মনে কোনো যুক্তি মানতে চায় না। মনটা যখন আঘাত পেয়ে পেয়ে ছিন্ন ছিন্ন হয়ে যায় তখন কি কারো যুক্তি মানতে চায়? রেবেকা বেগম যদি মেয়ের সাথে সহজভাবে মিশতেন তবে তিনি জানতে পারতেন 10 দিন আগে নিতু তামিমকে কল দিয়েছে, একটা বার দেখা করার জন্য আকুল বিকুলি করেছে, নিজের সন্তানের দোহাই দিয়েছে। কিন্তু তামিম কিছুতেই কথা বলতে রাজি হয়নি। উল্টে নিতুকে অকথ্য ভাষায় নানান কথা বলেছে। নিজের জন্য নিতু কিছু চায়নি, শুধুমাত্র নিজের যে বাচ্চা যেন বাবার আদর পায়, বড় হয়, এটুকুর জন্য তামিমের কাছে বারবার মাথা নত করেছে। তামিম তবুও ফিরে তাকায়নি। নিতুর এই অনুরোধ তামিম নিতুর দুর্বলতা ভেবেছে। নবনীর কাছে পাত্তা না পেয়ে নিতুর কাছে যে সে ঠিক সুপারহিরো, এর জন্যই তো নিতু বারবার তার কাছে ফিরে আসার জন্য এরকম করছে। এসব ভেবে তামিম নিজেকে বিশেষ কেউ বলে মনে হয়। নিতু আজ আর কোনো কথাই বলল না। উঠে গিয়ে রেবেকা বেগমকে ডাকলো। রেবেকা বেগম থ মেরে বসে থেকে বলল, আমাকে নিয়ে এত আদিক্ষেতা দেখাতে হবে না, যা এখান থেকে, আমাকে বিরক্ত করিস না তুই। নিতু আর কথা বাড়ালো না। নিতু চলে এলো। বাবাকে বলল, আমি আগামীকাল চলে যাচ্ছি বাবা, আমার চাকরি হয়েছে। মাকে বলে দিও আমি আর বেশি দিন ওনার ঘাড়ে বোঝা হয়ে থাকবো না বাবা। বরকত সাহেব মেয়ের দিকে তাকালেন। মেয়েটা কেমন নীরব নিরস্ত
নিস্তব্ধ হয়ে গেছে। কোনো তর্ক নেই, কোনো তেজ নেই, একেবারে শান্ত হয়ে গেছে। বিধ্বংসকারী ভালোবাসা বুঝি তাকে এরকম শান্ত করে দিল। নিতু শান্ত স্বরে বলল, বাবা, আমি আমার সিম কার্ড চেঞ্জ করে ফেলেছি। আমি নতুন নাম্বার থেকে তোমাকে কল দিব। তোমার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার এই নাম্বার তুমি কাউকে দিবে না, মা আপাকেও না। তামিম যদি কোনোদিন আসে তবে তাকেও না। আমি আমার ঠিকানা কাউকেই দিব না। আমার সন্তান নিয়ে আমার একার যুদ্ধ। এতদিন যখন তামিম আমাকে নিতে চায়নি, তবে এই চ্যাপ্টার এখানেই সমাপ্ত। আমি ওকে ডিভোর্স দিব না, তবে ও দিলেও দিতে পারে। যদি কখনো নিজ চেষ্টায় তামিম আমাকে খুঁজে বের করতে পারে, তবে সেদিনই আমি ওর কাছে ফিরে যাব বাবা। নয়তো আমার এই একা জীবন সংগ্রাম আজীবন চলবে। আমি তামিমকে সত্যি ভালোবেসেছি, তার সেই জায়গায় আমি অন্য কাউকে আমি বেঁচে থাকতে আর দিতে পারবো না। পরদিন নিতু রেডি হয়ে নিজের ব্যাগ নিয়ে বের হলো। বাবাকে সালাম করে বের হয়ে গেল। বরক সাহেব হাজারো প্রশ্ন করেও মেয়ের থেকে জানতে পারলো না কোথায় তার পোস্টিং হয়েছে। পাথরের মূর্তির মতো রেবেকা দাঁড়িয়ে রইল। ইদানিং তামিম কোথাও স্বস্তি পাচ্ছে না। জীবনটা তার কেমন দুর্বিষয় হয়ে যাচ্ছে। নিজেকে পাগল পাগল লাগে তার কাছে। বাঁধনহারা পুরুষের মতো অসহায় আর কে আছে? স্ত্রী থাকার পরে যাকে একা থাকতে হয়। দিন শেষে বাসায় ফিরলে একটা হাসি মুখ দেখতে পায় না তামিম। খেয়াল করছে তার রুমটা ভীষণ নোংরা হয়েছে। মনে হয় বহুদিন ধরে কেউ এই রুম পরিষ্কার করেনি। অথচ নিতু থাকতে এই রুমে সবসময় একটা মিষ্টি সুগন্ধি ভেসে বেড়াতো। কোনো এয়ার ফ্রেশনার নয়। নিতু একটা তেল দিত চুলে, হোমমেড তেল, একটা পেস্ট থেকে নিত। এই তেলের একটা মিষ্টি সুগন্ধি পেত তামিম। তামিমের মনে হয় যেন নিতুর ঘ্রাণ। নিতু আলাদা একটা সুগন্ধি। কয়েকদিন ধরে নিতুকে কল করছে না। তামিমের মনে হলো একবার নিতুকে কল দিবে। তারপর তার এই ভিতরের অহংকারবোধ জেগে উঠল। কেন সে নিতুর কাছে নত হবে? সে হচ্ছে পুরুষ, সিংহ, তাই কি নতকে মানায়? নিজের মিথ্যে অহংকার টিকিয়ে রাখার জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও আর কল দিল না। লুবনা ব্যাগপত্র গুছিয়ে বাবার বাসায় চলে এলো। তামিম লুবনাকে দেখে হতভম্ব। কঙ্কালসার চেহারা, মুখের হাসি যেন হারিয়ে গেছে। চোখ বসে গেছে, শুকনো ঠোঁটে এলোমেলো চুল, সারা শরীর কালশিটে দাগ। তামিম হতবাক হয়ে জিজ্ঞাসা করলো, এরকম অবস্থা কেন তোর? লুবনা কোমল গলায় বলল, পাপের প্রায়শ্চিত্ত ভাইয়া। নবনী আর নিতু ভাবির সাথে তো অন্যায় কম করিনি, সেসব এখন আর ফিরে পাচ্ছি। লুবনা বেশি দিন থাকতে পারলো না। লুবনার শাশুড়ি এসে লুবনাকে নিয়ে গেলেন। যাবার সময় বলে গেলেন, বড় ঘরের ছেলেদের মাথা একটু একটু গরম হয়, সেসব যদি পড়ে থাকলে চলে না। যদি আসতে হয় তবে একেবারে চলে যেন আসে, আর তা না হলে পান থেকে চুন খসলে বাবার বাড়িতে আসা যাবে না। এবার তিনি নিতে এসেছেন, এরপর আর কেউ আসবে না। তাইমের বুকে ভীষণ আঘাত লাগলো এসব শুনে। একবার লুবনাকে আড়ালে বলো, যাবি না তুই, দরকার হলে ডিভোর্স হয়ে যাক। লুবনা মুচকে এসে বলল, না, সম্ভব না ভাইয়া। আমি একটা অশিক্ষিত মেয়ে, ও বাড়ি থেকে চলে এলে এখানে তোমাদের ঘাড়ে বসে কতদিন খাবো? নিজে যদি লেখাপড়াটা জানা থাকতো তাহলে একটা ভরসা ছিল, একটা সাপোর্ট পেতাম। এখন তোমাকে লাথি গেটা খেয়েও পড়ে থাকতে হবে। তাছাড়া ভাইয়া, তুমি মামা হবে, কে জানে সন্তানের দিকে তাকিয়ে মুহিত ভালো হতে পারে। একটা সন্তান অনেক সময় সব সমস্যার সমাধান হয়েও আসে। লুবনা চলে যাওয়ার পর এক সপ্তাহ পর দিশা পালিয়ে গেল একটা ছেলের সাথে। শামীমকে ডিভোর্স লেটার পাঠিয়ে গেল। শামীম যেন নিশ্চিন্ত হলে অনেক দিন পরে দিশাকে সে নিজেই ডিভোর্স দিত। কিন্তু লুবনার বিয়ে হওয়ার পর সে এ পথে এগোতে চায়নি। পাশে দিশা ডিভোর্স দেয়, লুবনার সংসারে অশান্তি হয়। জলের মতো নিশ্চুপ হয়ে গেল তাহেরা বেগম, যেন এই পৃথিবীতে নেই তিনি। এই কয়েকদিনে যেন তার বয়স বেড়ে গেছে 10 বছর। অপরাধ তাকে তিলে তিলে কষ্ট দিচ্ছে। ভালো করে বুঝতে পারছেন যে আল্লাহ ছাড় দিয়েছে এতদিন পরে, তবে ছেড়ে দেয়নি। শুক্রবার বিকেলবেলা তাহেরা বেগম ফ্ল্যাট থেকে বের হবার সময় তামিম বলেন, আমি একটু আসছি, তুই থাকিস বাসায়। তামিম অবাক হইল মায়ের কথায়। লুবনাকে বিয়ে দেওয়ার পর থেকে তাহেরা বেগমের পরিবর্তন আসছে শুরুর থেকে। কথাবার্তা যেমন কমে গেছে, তেমনি বেড়ে গেছে উদাসীনতা। আজকাল সব সময় তাকে গোমরা মুখে বসে থাকতে দেখা যায়। নিজের খাবারের অনিয়মের সাথে সাথে পুরো সংসারে কেমন বিশৃঙ্খলা চলে এসেছে। নবনীতিদের বাসায় ফাল্গুনি, চৈতালি, সাব্বির, মেঘ মিলে বসেছে লুডো খেলতে। 2 লিটার 7 আপ বাজি ধরেছে। তবে বাজির নিয়ম হচ্ছে, যেই হারুক 7 আপ খাওয়াতে হবে মেঘকে। মেঘ হাসি মুখে সব সত্য মেনে নিয়েছে। এদের সাথে মেঘের সময় ভীষণ আনন্দে কাটে। ওদের ছোট ছোট আবদার, সামান্য আবদার পূর্ণ হলে সবাই খুশি। নবনী কিছুতেই ওদের জন্য খেলতে পারে না। কেউ নবনীকে খেলায় নিতে চায় না। নবনী একদিন খেলায় নিয়েছিল, মেঘ নাকি বউয়ের প্রতি আদর দেখিয়ে নবনীর একটা গুটিও কাটেনি। নবনীকে জিতিয়ে দিচ্ছে, এই জন্য ফাল্গুনি, চৈতালি সোজা কথা, আপাকে তারা খেলায় নেবে না। নবনী ডোরবেল বাজতে নবনী চৈতালিকে বলল, কে এসেছে গিয়ে দেখ। চৈতালি গম্ভীর হয়ে বলল, খেলায় এখন টান টান উত্তেজনা, 1 সেকেন্ডের জন্য আমি যাব না, তুমি যাও, তুমি তো দর্শক শুধু। অনিচ্ছের সত্ত্বেও নবনী গিয়ে দরজা খুলল। তাহেরা বেগমকে দেখে নবনী ভূত দেখার মতো চমকে গেল। তাহেরা বেগম কাচু কাচু করে বললেন, তোমার মা বাবাকে একটু ডেকে দাও। নবনী হতভম্ব হয়ে বাবা মাকে ডাকলেন। নবনী অস্থির ডাক যেন মেঘের কানেও গেল। নবনী কেন কোনো কারণে চমকে গেছে বুঝতে পারলে মেঘ খেলা রেখে উঠে এলো। মেঘের সাথে সাব্বির, ফাল্গুনি, চৈতালি এলো। মেঘ নবনী হাত ধরে জিজ্ঞাসা করলো, কী হয়েছে নবনী? হাশেম আলী রাবেয়া বেগমকে দেখে থমকে গেলেন। এগিয়ে এসে
তাহেরা বেগমকে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি এখানে? তাহেরা বেগম এগিয়ে এসে রাবেয়া বেগমের হাত চেপে ধরলেন। ঝরঝর করে কেঁদে বললেন, আমাকে মাফ করে দিয়েন আপা। আমি যা করছি তার কোনো ক্ষমা হয় না, আমি জানি। অভিশাপ দেওয়ার হলে আমাকে দিয়েন, তবু একটু দোয়া করেন আমার মেয়েটা যেন সুখে। নিজের মেয়ের বিয়ে দেওয়ার পর থেকে হাড়ে হাড়ে টের পাচ্ছি শ্বশুরবাড়িতে মেয়েরা কষ্ট পেলে বাবা মায়ের কেমন লাগে। বাড়ির বউদের উঠতে বসতে অপমান করলে তাদের কেমন কষ্ট হয়। আমার অন্যায় আজ আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। নবনীমা, তুমি আমাকে মাফ করে দিও। আমরা কেউ ভালো নেই। আমার সংসার একবারে ভেসে গেছে। দিনরাত এখন আল্লাহর কাছে মৃত্যু কামনা করি। মেঘ নবনীর হাত শক্ত করে ধরে রাখলো। ভাবখানা এমন যেন ছেড়ে দিলে নবনী তাহেরা বেগম ছিনিয়ে নিয়ে যাবেন। নবনীর হাতে মৃদু ব্যথা পাচ্ছিল। মেঘের মুখের দিকে তাকিয়ে মেঘ চোখ মুখ শক্ত করে আছে। কেমন কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘ তাহেরা বেগমের দিকে। তাহেরা বেগম নবনীর সামনে এসে দাঁড়ালেন। নবনী কেমন যেন অস্বস্তি হয়েছে। এই মহিলার জন্য তো একদিন তাকে সংসার ছেড়ে চলে আসতে হয়েছে, তবুও মনে কোনো কষ্ট নেই। চলে এসেছে বলেই তো মেঘের মতো একজনকে কি পেয়েছে। তাহেরা বেগম মেঘের দিকে তাকিয়ে বলেন, এই মেয়েটা ভীষণ লক্ষ্মী বাবা, ভীষণ শান্ত এই মেয়ে। আমি ওর মূল্য বুঝিনি। আমার মতো ভুল করো না বাবা। খাঁটি সোনাকে পেয়েছো, তাকে যত্ন করে রাখো। মেঘ মুচকে এসে বলল, নাকের আগায় নিঃশ্বাস যতক্ষণ আছে এই মেয়ে ততক্ষণ আমার। এই হাত আমার হাতের মুঠো থেকে আলাদা হবে না। আমি পুরো পৃথিবীকে বলে যাব এই মেয়েটা শুধু আমার ভালোবাসা। সবার থেকে মাপ চেয়ে তাহেরা বেগম চোখ মুছে চলে গেলেন নিজের ফ্ল্যাটে। তামিম পাশে বসে বললেন, এক জীবনে অনেক বড় ভুল করেছি, অন্যায় করেছি, সব কিছু হারিয়ে ফল পাচ্ছি। অকালে স্বামী হারিয়ে আমার জীবন শিক্ষা হয়নি। নিজের লোভ আজ নিজের পতন টেনেছে। তুই আর ভুল করিস না বাবা। নিতুকে নিয়ে আয়, তুই যেভাবে পারিস। আমার সংসারের লক্ষ্মীকে আমি 2বার পায়ে ঠেলেছি, এবার পেলে মাথায় তুলে রাখবো। তামিম কিছুতেই বিশ্বাস করতে পারল না নিজের দেখতে পাচ্ছে সংসার ভাঙন। নিতু না হলে কেউ পারবে না এই সংসার আরও জোড়া লাগাতে। শনিবার সকালে তামিম নিতুদের বাসায় গেল। বরকত সাহেব রেবেকার সামনে পায়ে ধরে ক্ষমা চাইলেন। বরকত সাহেব ভীষণ রেগে গেলেন। তামিম নানান অনুনয় বিনয় করে কনভিন্স করলেন। নিতু কোথায় জানতে চাইল। বরকত সাহেব জানালেন নিতুর চাকরি হয়েছে, সে অন্যত্র থাকে, কিন্তু কারো কাছে নিতুর ঠিকানা পেল না। নিতু কিছুতেই নিজের ঠিকানা দিয়ে যায়নি। নিতু ফোন নাম্বার বরকত সাহেব দিল। তামিম কল দেওয়ার পর বন্ধ পেলেন। বরকত সাহেব শুকনো মুখ করে নিতুকে বলেছিল, ও আমাকে কল দেওয়ার সময় এই সিম কার্ডে অন করে, কথা শেষ হলে আবার খুলে রাখে এটা, যাতে কেউ কখনো ওর খোঁজ না পায়, ওর সাথে যোগাযোগ করতে না পারে। এরপর 2 দিন তামিম নিতুদের বাসায় রইল নিতুর সাথে ফোনে কথা বলার জন্য। সোমবার সকালে নিতু কল দিতে বরকত সাহেব তামিমকে ডাকলেন। কল রিসিভ করতে তামিম ব্যতিব্যস্ত হয়ে হ্যালো বলল। তামিমের গলার স্বর পেয়ে নিতু কল কেটে দিল। তামিম কল দেওয়ার পর সুইচ অফ পেল। কয়েকবার তামিম চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কল পেল না। তামিম হঠাৎ মনে হলো সারা জীবনের জন্য বুঝি তার নিতু হারিয়ে ফেললো। নিজেকে নিজে ধিক্কার দিয়ে নিতুদের বাসা থেকে বের হয়ে আসলো। নানাভাবে চেষ্টা করে তামিম নিতুর ঠিকানা পেল না। নিতুর সাথে কথা বলতে পারল না। নিতুর খোঁজ পেলে তামিম আরও 6 মাস পর মেঘের সাহায্যে। মেঘ কিছুদিন ধরে তামিম মেয়েদের চলাফেরা কাজকর্ম খেয়াল করছে। তারপর একদিন নিজেই কেবিনে ডাকলো। কিছুক্ষণ কথা বলার পর তামিম নিজেকে সামলাতে পারল না। মেঘের কাছে সব বলে দিল। বলল নবনী যেন তাকে ক্ষমা করে দেয়। সব শুনে মেঘ ভাবলো একটা চান্স পাওয়ার অধিকার আছে সবারই। দুজনের দেখা হলে হয়তো তাদের ব্যবস্থা হবে। মিতু যেই পেজ থেকে হোমমেড তেল নিত সেই পেজ মেঘ খুঁজে বের করলো। তারপর মেঘ তামিম মিলে ওনার সুইটির সাথে দেখা করলো। তাকে সব বুঝিয়ে বলল। বরকত সাহেব ও মেঘ আসতে বলল। বরকত সাহেব নিজেও বলল সুইটিকে সব ব্যাপারটা খুলে। অনেক রিকোয়েস্ট পর সুইটি সেই অ্যাড্রেস দিল যে অ্যাড্রেসে সে নিতুর তেল পাঠায়। 8 মাসে গর্ভবতী নিতুর চেহারা ইদানিং আরও সুন্দর হয়েছে। স্বাস্থ্য বেড়েছে কিছুটা, যার ফলে নিতু একেবারে গোলমোল হয়ে গেছে। কলেজ থেকে বের হতে বাসার সামনে আসতে নিতু চমকে গেল। বাসার সামনে বড় একটা ব্যানারে লেখা, সরি নিতু, আমার ভুল হয়ে গেছে। আমার বাচ্চার কথা ভেবে আমাকে একটাবার সুযোগ দাও। কথা দিলাম এবার একেবারে একজন পারফেক্ট বাবা হয়ে দেখিয়ে দিব। তোমাকে কোনো অভিযোগ করার সুযোগ দিব না। তামিম। নিতু কেন জানি ভীষণ কান্না এলো। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। সিঁড়ি বেয়ে 2 তলা উঠতে গিয়ে সিঁড়ির প্রতিটি ধাপে ধাপে সরি নিতু। দরজার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে তামিম, শামীম, তাহেরা বেগম, বরকত সাহেব, রেবেকা বেগম। কতদিনের জমানো কান্নায় সবাইকে দেখে হু হু করে স্রোতের মতো বের হয়ে গেল। তামিম এগিয়ে এসে নিতুকে জড়িয়ে ধরল সবার সামনে। আজ আর তামিম কিছুই লজ্জা পাবে না। নিতুর রাগ ভাঙাতে প্রয়োজন হলে নিতুর পা ধরার জন্য হুকুম দিয়েছে তাহেরা বেগম। এই প্রথমবার তামিমের মনে হলো তাহেরা বেগম একটা ভালো কাজের আদেশ দিয়েছেন। নিতু তামিমের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজা খুলো। তামিম ছাড়া বাকি সবার সাথে কথা বলল। তামিম অনেকক্ষণ ধরে উসখুস করছে নিতুর সাথে আলাদাভাবে কথা বলার জন্য, কিন্তু নিতু সেই সুযোগ দিচ্ছে না। তাহেরা বেগম এগিয়ে এসে নিতুর হাত চেপে ধরলেন। নিজের সব কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন। নিতু সেসব মনে রাখেনি। তাহেরা বেগমের সাথে সুন্দর করে কথা বললেন। সবশেষে তাহেরা বেগম যখন বাসায় ফিরে যাবার কথা, নিতু তখন মিষ্টি হেসে তাহেরা বেগমকে অনুরোধ ফিরিয়ে দিল। নিজের চোখের জল মুছে বলল, নিজের স্ত্রী থাকার পরেও যেই মানুষ আমার সাথে প্রেম করতে পারে
আমাকে পাবার জন্য তাকে ডিভোর্স দিতে পারে, এরপর প্রাক্তন স্ত্রীকে হারিয়ে তার মূল্য অনুভব করে বর্তমান স্ত্রীকে কষ্ট দিতে পারে, শেষ পর্যন্ত নিজের জন্মদাতা পিতা হয়ে আমার গর্ভের সন্তানকে অস্বীকার করতে পারে, তাকে আর যাই হোক বিশ্বাস করা যায় না। আমার প্রেগন্যান্সির 8 মাস চলে গেছে, আপনার ছেলেকে জিজ্ঞাসা করে দেখুন না। তার কাছে ভিখারিনীর মতো আমি কতবার ফিরে যেতে চেয়েছি, শুধুমাত্র আমার গর্ভের সন্তানের যেন তার বাবার আদর পায় এইটুকুর জন্য, অথচ সে আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছে। এতবার প্রত্যাখ্যান হয়ে আমি নিজেকে সামলে নিয়েছি। আমার সন্তানের বাবা মা আমি। নিতুর পা চেপে ধরলো, বলল, আর একবার নিতু, এই শেষবার দাও আমাকে, আর এরকম হবে না। তোমার সব ধারণা মিথ্যে প্রমাণ করে আমার কাছে আর একবার ফিরেছিল। নিতু করুণ হাসলো, তারপর বলল, তোমার অপরাধ ক্ষমার অযোগ্য। তামিম নিজের সাপেক্ষে বলার মতো কোনো যুক্তি খুঁজে পেল না। কী বলবে, কোন মুখে নিজের সাবাই কেবে। বিকালে সবাই চলে এলো। বারান্দায় দাঁড়িয়ে নিতু সবার চলে যাওয়া দেখছে, বুকের ভিতর ভীষণ তোলপাড়। সবাই চলে গেল, তামিম গাড়িতে উঠল না। সন্ধ্যার দিকে তামিম আবার এলো নিতুর বাসার সামনে। নিতু তখনও বারান্দায় দাঁড়িয়ে। তামিম নিচে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর তামিম নিচ থেকে বলল, আমি এরপর হাজারবার তোমার সামনে আসবো নিতু। কতদিন তুমি রাগ করে থাকতে পারবো আমি দেখব। তোমার অভিমানের পাওয়া যেদিন গলবে সেদিন না হয় আমার কাছে ফিরে এসো, আমি অপেক্ষায় থাকবো। নিতু কোনো কথাও বলল না। তামিম অন্ধকারে দেখলো না নিতুর 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তামিম অপেক্ষা করে আছে, একদিন এই মান অভিমান শেষ হবে। সেই দিন কবে আসবে কেই জানে। সমাপ্ত। তুমি অন্য কারো সঙ্গে বেদখল। পুরো গল্পটা প্লেলিস্টে আছে। টোটাল 13টা পর্ব।